যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে জুন সেশনে, তাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে। কোনো শিক্ষার্থীর রেজাল্ট আশানুরূপ হয়েছে, আবার কোনো শিক্ষার্থীর রেজাল্ট আশানুরূপ হয়নি, অথবা কোনো শিক্ষার্থী হয়তো 1-2 নম্বরের জন্য বা কোনো বিষয়ে হয়তো ফেল করেছে। তাহলে যাদের রেজাল্ট আশানুরূপ নয় বা যাদের রেজাল্ট কম এসেছে বা যারা একটি বা দুটি বিষয়ে বা কয়েকটি বিষয়ে ফেল করেছে, তাদের করণীয় কি? তাদের প্রত্যেকের জন্য বলে রাখি, আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি মূলত আলোচনা করব পিপিএস নিয়ে। কিভাবে পিপিএস এর আবেদন করবে, পিপিএস যদি আবেদন করা হয় কোথায় গিয়ে আবেদন করব, খরচ কত, কতদিনের মধ্যে পিপিএস এর রেজাল্ট আউট হবে, আর পিপিএস করলে কি আমার নাম্বার 100% বাড়বে না কমবে? ক্লিয়ার? সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে, যাতে একটা স্টুডেন্ট খুব ভালোভাবে রেজাল্ট করতে পারে এবং এক চান্সে পাস করতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবে। দেখো, আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু 7 তারিখে, অর্থাৎ বুধবার দিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে বিকেল 5টার সময়। অনেকে রেজাল্ট হাতে পেয়েছো বা অনেকে রেজাল্ট এখনো হাতে পাওনি। সবার প্রথমে বলবো তুমি তোমার রেজাল্ট কালেক্ট করে নাও। যে পাস করেছে বা যে পাস করতে পারোনি সবাইকে বলবো আগে রেজাল্ট কালেক্ট করে নাও। ক্লিয়ার? রেজাল্ট কালেক্ট করার পরে তুমি ডিসিশন নাও তুমি কি পিপিএস করতে চাইছো। এবার তোমার মনে প্রশ্ন হবে, স্যার পিপিএস কি? দেখো, পিপিএস হচ্ছে একটা রিভিউ সিস্টেম, যার মাধ্যমে তোমার নাম্বার বাড়ানো যেতে পারে। তো কিভাবে আবেদন করব সেটা তুমি দেখে নাও। প্রথমত বলে রাখি পিপিএস কি, একটু ভালো করে জিনিসটা বুঝে নেবে। দেখো, পিপিএস কিন্তু কেবল গণনা যাচাই ও পুনর্গণনার জন্য করা হয়ে থাকে। কি বললাম? গণনা যাচাই ও পুনর্গণনার জন্য। মানে এখান থেকে তোমার নাম্বারগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক করা হবে, টোটাল কাউন্ট দেখা হবে। হয়তো অনেকে বুঝতে পারলে বা বুঝতে পারোনি। ধরো এক্সাম্পল বলছি, তুমি 2-এর দাগ করেছো, 2-এর দাগ, 3-এর দাগ করেছো, 4-এর দাগ করেছো, 5-এর দাগ করেছো। 2-এর দাগে দেখা গেল 2 নাম্বার দেওয়া হয়েছে, 3-এর দাগে দেখা গেল 1 দেওয়া হয়েছে, 4-এর দাগে দেখা দেখা গেল এখানে কোনো নাম্বার পড়েনি, 5-এর দাগে দেখা গেল তুমি 6 পেয়েছো। এবার কি দেখা হবে? কার জন্য কত নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু চেক হবে না। দেখবে তোমার প্রত্যেকটা দাগে নাম্বার পড়েছে কিনা। ধরো 4-এর দাগে পড়েনি, তাহলে এটাই আবার পুনরায় দেওয়া হবে নাম্বার। ক্লিয়ার? তাহলে শুধু নাম্বারগুলো ঠিকঠাক পড়েছে কিনা এটা চেক করা হবে, আর এই টোটালটা কাউন্ট করা হবে, অর্থাৎ টোটাল তোমার নাম্বার ঠিক আছে কিনা। কিন্তু খাতা পুনরায় চেক করা হবে না। মানে দেখা গেল 3-এর দাগে দেখা গেল 1-এর জায়গায় তুমি 3 পাওয়ার কথা। ক্লিয়ার? কিন্তু সেটা যে 3 পাওয়ার কথা সেটা কিন্তু আর ঘুরে দেখা হবে না। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, স্যার আবেদনের জন্য কত টাকা লাগবে? আবেদনের জন্য বলে রাখি, প্রথমেই তো বলেছি যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, মানে যারা উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি, বা যারা ফেল করেছে, উভয়ে আবেদন করতে পারবে। আর উভয়ের আবেদন ফিজ হচ্ছে 50 টাকা প্রত্যেক বিষয়ের জন্য। মানে তুমি যতগুলো বিষয়ে পিপিএস করতে চাইছো প্রত্যেকটি বিষয়ের জন্য 50 টাকা করে লাগবে। নেক্সট দেখো, আরেকটা জিনিস বলে রাখি, যে যারা রেগুলারে পড়ে, যারা রেগুলারে মাধ্যমিক দিয়েছে বা যারা রেগুলারে পড়াশোনা করে, সেখানে কিন্তু দুটো সিস্টেম হয়ে থাকে, এক হলো পিপিআর আর এক পিপিএস।
তোমাদের শুধুমাত্র পিপিএস হয়, পিপিআর হয় না। পিপিআরটা যদি হতো তাহলে হয়তো অনেকটা বেশি বেস্ট হতো। তার কারণ পিপিআর এ কি হয়ে থাকে দেখো, নির্দিষ্ট উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হবে, পুরো খাতাটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে। ক্লিয়ার? পিপিআর এ কি হয়ে থাকে, পুরো খাতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখা হয়ে থাকে। ক্লিয়ার? আর পিপিএস তো কি একটু আগেই আমি বললাম। এবার দেখো কিভাবে তুমি আবেদন করবে। এক্ষেত্রে বলে রাখি, আবেদনের জন্য তোমাকে কিন্তু তোমার স্টাডি সেন্টারের যে কোঅর্ডিনেটর বা প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। সেখানে তোমার নাম, রোল নাম্বার, যে বিষয়গুলোর জন্য পিপিএস চাচ্ছেন, মানে পিপিএস এ আবেদন করতে চাইছো, তার বিবরণী, মার্কশিটের ফটোকপি অর্থাৎ জেরক্স এবং নির্ধারিত ফি জমা করতে হবে। নির্ধারিত ফি কত বলেছি? পার সাবজেক্ট 50 টাকা। ধরো তুমি দুটো সাবজেক্টের জন্য করতে চাইছো, তাহলে 50 প্লাস 50 টোটাল 100 টাকা। সঙ্গে এক্সট্রা একটা টাকা দিতে হবে, যেটা হচ্ছে প্রসেসিং ফি। প্রসেসিং ফি খুব বেশি নয়, তবে সাধারণত এটা স্কুলের উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? বোঝা গেল? তবে স্কুল যদি তোমার কাছে এক্সট্রা কোনো টাকা নেয়, সেটা স্কুলের সঙ্গে একবার তুমি কথা বলে নিও। বোঝা গেল? অ্যাকচুয়াল ফিজ হচ্ছে পার সাবজেক্ট 50 টাকা। ক্লিয়ার? এবার দেখো তোমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে 7/8/2024। ক্লিয়ার? বুধবার দিন বিকেল 5টাতে। ক্লিয়ার? এবার বলা হয়েছে এই যে পিপিএস এর জন্য আবেদন করা হবে, তার শেষ তারিখ কিন্তু 23/8/2024। তবে এটা মনে রাখবে, এই যে 23/8/2024 যেটা হচ্ছে শুক্রবার, এই দিন কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট। তবে এই যে লাস্ট ডেট বলছি, এটা কিন্তু তোমার স্কুলে জমা দেওয়ার লাস্ট ডেট নয়। এটা কিন্তু ভালো করে বুঝে নাও। এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে। তার মানে তোমাকে তোমার স্টাডি সেন্টারে অনেক আগেই জমা দিতে হবে। মানে তুমি আগে রেজাল্ট তো অনলাইনে অলরেডি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, অবশ্যই বলবো দেখে নাও। যদি না নিজে থেকে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ করবে, আমরা অবশ্যই তোমার রেজাল্ট চেক করে জানিয়ে দেব। বলে রাখি, তুমি আগে ঠিক করে নাও তুমি কি পিপিএস চাইছো। যদি পিপিএস চাইছো, যেদিনই তুমি রেজাল্ট আনতে যাবে, আমি তোমাদেরকে বলবো ওই দিনই আবেদন করে চলে এসো, ওটাই বেস্ট। ক্লিয়ার? তাহলে তোমার স্টাডি সেন্টার তার সময় মতো জমা দিয়ে দেবে। তুমি যদি ভাবো আমি 23 তারিখ স্টাডি সেন্টারে জমা দেব, তাহলে তোমার স্টাডি সেন্টার কবে সাবমিট করবে? ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে কিন্তু পিপিএস গ্রাহ্য হবে না। ক্লিয়ার? নেক্সট দেখো বলা হয়েছে এটা একটা ফর্ম। ঠিক আছে? পিপিএস এর আবেদনের এটা একটা ফর্ম। তবে এই ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে না, তোমার স্টাডি সেন্টার যেখানে যা আছে ফিল আপ করে নেবে। এবার এখানে তোমার কোন কোন সাবজেক্ট দেখো, সাবজেক্টগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কোন সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছো সেগুলো স্টাডি সেন্টার ফিল আপ করে নেবে। এখানে তোমার নাম লিখবে ক্যাপিটালে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, রোল নাম্বার লিখবে। ক্লিয়ার? তাহলে কতগুলো সাবজেক্টে আবেদন করছো? যদি একটা হয়ে থাকে, সাপোজ বললাম লাইফ সায়েন্সে করছো, তাহলে একটা হলে একটা, কারোর তো দেখা গেল লাইফ সায়েন্স হিস্ট্রিতে করছে, দুটো হলে দুটো সাবজেক্ট। কত টাকা ফিস পে করতে হবে? একটা হলে 50 টাকা, দুটো হলে 100 টাকা। তবে তোমাকে কি করতে হবে, এখানে এইগুলো ফিল আপ করতে হবে না। তোমাকে শুধু যেটা করণীয় সেটা হচ্ছে তোমার এইখানে সিগনেচার প্রয়োজন, অর্থাৎ যে ক্যান্ডিডেট পিপিএস করছে এখানে তার সিগনেচার প্রয়োজন। বাকি যা যা রয়েছে সেগুলো তোমার স্টাডি সেন্টার ফিল আপ করে নেবে। এগুলো নিয়ে তোমার এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এবার দেখো এখানে যেটা বলা হয়েছে নোটিশ আকারে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু বলাই রয়েছে যে পিপিএস এর জন্য পার সাবজেক্ট 50 টাকা প্লাস হচ্ছে কি প্রসেসিং ফিস। ক্লিয়ার? এবার কোনো ক্যান্ডিডেট যদি চায় যে সে নিজে থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে সংসদ, সেখানে গিয়ে নিজে থেকে জমা দেবে ডিরেক্টলি, সেখানে বলাই আছে স্পষ্টভাবে সেটা কিন্তু নট একসেপ্টেড, অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হবে না। তোমাকে আবেদন করতে হবে তোমার স্টাডি সেন্টারের থ্রু দিয়ে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার দেখো একটা পিপিএস নিয়ে একটা কথা বলে দিই তোমাদেরকে। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করছো বা অনেকে ভাবছো, স্যার পিপিএস এ তো আবেদন করে দিলাম, লাস্ট ডেট 23 তারিখ বললেন, কোনো সমস্যা নেই, কিন্তু পিপিএস এর স্যার রেজাল্ট কবে আউট হবে? দেখো একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা তোমাদের মাধ্যমিকের ডিসেম্বরের রেজাল্ট। দেখো 9/2/2024 রেজাল্ট পাবলিকেশন অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2023।
যারা ডিসেম্বরে মাধ্যমিক দিয়েছিল। ক্লিয়ার? তাদের 9 তারিখে নোটিশ এসেছিল রেজাল্ট পাবলিকেশনের। তাদের পিপিএস রেজাল্ট কবে আউট হয়েছে দেখো, পিপিএস রেজাল্ট 15/3/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল। তার ঠিক প্রায় 1 মাস 6 দিন পরে, 1 মাস প্রায় 6 দিন পরে তোমাদের পিপিএস এর রেজাল্ট বেরিয়েছিল। মানে যারা এবারে পিপিএস এ আবেদন করবে, তোমরা মোটামুটি ধরে রাখো তোমাদের রেজাল্ট 1 মাস মতো সময় লাগবে, অর্থাৎ 1 মাসের পরে তোমাদের পিপিএস এর রেজাল্ট পাবলিকেশন হবে বা প্রকাশিত হবে। ক্লিয়ার? এবার যারা ডিসেম্বরে করেছিল তাদের পিপিএস এর রেজাল্টটা একবার দেখে নাও, তারপরে তুমি ডিসিশন নাও তুমি পিপিএস করবে না করবে নি। ক্লিয়ার? আমি একটা কথা তোমাদেরকে বারবার বলে রাখি, যদি তোমার খুব ভালো কনফিডেন্স থাকে তবেই তুমি পিপিএস করো, না হলে সেক্ষেত্রে কিন্তু না করাটাই বেটার। তবুও ডিপেন্ড করছে তোমার ডিসিশনের উপর। কেন বলছি দেখো, ফার্স্টেই বলেছি পিপিএস এ কি হবে না, তোমার নাম্বারটা কাউন্ট হবে, খাতা কিন্তু পুনরায় আর চেক করা হবে না। তোমার নাম্বারগুলো ঠিক জায়গায় পড়েছে কিনা, টোটাল নাম্বার কাউন্ট ঠিক আছে কিনা, শুধুমাত্র এটাই দেখা হবে। দেখে নাও বাংলাতে কতজন করেছিল, প্রত্যেক ক্যান্ডিডেটের নাম রয়েছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। দেখে নাও বেশিরভাগ ক্ষেত্রে এটুকু বলে রাখি 99.5% নো চেঞ্জ, 99.5% নো চেঞ্জ আসে। দেখো একটা ক্যান্ডিডেট 10 পেয়েছিল বেড়ে 17 হয়েছে, আর বেশিরভাগ নো চেঞ্জ। 68 পেয়েছিল বেড়ে 70 হয়েছে, 2 বেড়েছে। 1 পেয়েছিল 3 বেড়েছে 4 হয়েছে। আর দেখো বাংলাতে পুরো নো চেঞ্জ। তারপরে দেখে নাও সাবজেক্ট ইংলিশ, ইংলিশে দেখে নাও 6 পেয়েছিল নো চেঞ্জ। দেখো ইংলিশে কোনো স্টুডেন্টের নাম্বার বাড়েনি, একজনও স্টুডেন্টের নাম্বার বাড়েনি। ক্লিয়ার? এরপরে দেখো জিওগ্রাফিতে, জিওগ্রাফিতে দেখো এক্ষেত্রে দেখো একজন 72 পেয়েছিল, তার 78, 6 বেড়েছে, না হলে সবই নো চেঞ্জ। বেশিরভাগ জনেরই কিন্তু নো চেঞ্জ। হিস্ট্রি দেখো 76 পেয়েছিল 2 বেড়েছে, 74 পেয়েছিল 3 বেড়েছে, 72 পেয়েছিল 78 হয়েছে, মানে 6 বেড়েছে, আর সবার নো চেঞ্জ। এরপরে দেখে নাও লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের রেজাল্ট দেখো 46 পেয়েছিল 47 হয়েছে, 1 বেড়েছে। 71 ছিল 74 হয়েছিল, 3 বেড়েছে, আর বেশিরভাগ জনের নো চেঞ্জ। তারপরে দেখো নেক্সট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স দেখো 41 থেকে 44 হয়েছে, 3 বেড়েছে, 12 থেকে 15 হয়েছে, 3 বেড়েছে, আর সবার নো চেঞ্জ। নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে দেখো বেশিরভাগ, বেশিরভাগ বলাটা ভুল, একদম 100% প্রত্যেক স্টুডেন্টের নো চেঞ্জ এসেছে, কারোর 1 নাম্বারও বাড়েনি। বোঝা গেল? তাহলে দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ যারা ডিসেম্বরে এক্সাম দিয়েছিল তাদের পিপিএস রেজাল্ট। এবার তুমি ডিসিশন নাও তুমি পিপিএস করবে কি করবে না। এবার তোমার যদি ডিসিশন হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি পিপিএস এর জন্য প্রস্তুতি নাও। প্রস্তুতি বলতে যেদিন তুমি রেজাল্ট আনতে যাবে সেই দিন তুমি আবেদন করে চলে এসো। তাহলে সেক্ষেত্রে কি সুবিধা হবে না, তোমাকে বারবার ওই স্টাডি সেন্টারে যেতে হবে না। আর একটা কথা বলে রাখি, পিপিএস যদি তুমি অ্যাপ্লাই করো তোমার নাম্বার কোনো দিনও কমবে না, যদি বাড়ার হয় বাড়বে, বাট কমবে না, এটুকু ভরসা রেখো। যদি ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটি কেমন লাগলো বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তোমার কোনো বন্ধু থাকলে তাদের প্রত্যেককে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। এই ধরনের আপডেটগুলো, একটা কথা মনে রাখবে, গোপাল স্যারের কাছ থেকে সবার আগে সঠিক তথ্য পাওয়া যায়। তাহলে সবার আগে সঠিক তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।